হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চলতরিতের উদ্ভাস উইকলি এক্সাম 10 এর ফিজিক্স কোয়েশ্চেন সলিউশনে। আজকে আমরা এখান থেকে অফলাইনে যে প্রশ্নগুলো আমি পেয়েছি, তো সেই প্রশ্নগুলোর একটু সলিউশন দেখব। তো প্রথম যে প্রশ্নটা সেটা একটু প্রথমত দেখে নেই যে কী বলা আছে। এই প্রশ্নে বলা দেখো, একটি হিটারের ক্ষমতা 1000 ওয়াট যখন 100 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হয়। এই হিটারটার ওয়াট হচ্ছে ক্ষমতা 1000, যদি হচ্ছে 100 ভোল্টের সাথে যুক্ত করি, এবং বর্তনীতে আর রোধের মান বের করতে বলেছে যদি আমি হিটারটির ক্ষমতা 62.5 ওয়াট করতে চাই। তো ফরচুনেটলি এই প্রবলেমটাই আমি কিছুদিন আগে 3-4 দিন আগেই হচ্ছে তোমাদেরকে করিয়েছি, অলরেডি ইউটিউবে আপলোড দেয়াই আছে আমার। আমি যে সিরিজটা চলছে আমার বুয়েট এক্স আইআইটি, ওই সিরিজের মধ্যে ওই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে চলতরিতের এই চ্যাপ্টারের উপর প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার যে 1টা আমি এটিই করিয়েছিলাম 3-4 দিন আগে, এবং আমার কাছে যেই প্রশ্নগুলো এসেছে তার মধ্যে যে 6টা প্রশ্ন আমি পেয়েছি, তার মধ্যে একটা প্রশ্ন আসলে এটাই ছিল হুবহু। তো কোনো ধরনের মান চেঞ্জ ছাড়াই, এটা কিন্তু একটা আইআইটির কোয়েশ্চেনে এসেছিল। আমি বলেছিলাম যে এটা হচ্ছে আইআইটি, কত সাল মনে নাই এখন, তো একটা অ্যাডমিশন টেস্টেরই প্রশ্ন, সেটাই হুবহু তুলে দিয়েছে। তো এটা আমি আর সলভ করতে যাব না, যেহেতু আমি খুব ভালো মতো আশা করি বুঝিয়েছি ওখানে। তো তোমরা যারা এখনও দেখোনি ওই ভিডিওটা দেখে নাও, তাহলে হচ্ছে এর সলিউশনটা দেখতে পেয়ে যাবে। আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড প্রবলেমে। এখানে বলা আছে এই যে সার্কিটটা, এখানে টোটাল হচ্ছে 2টা ধারক আছে, ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তির মান নির্ণয় করো। তো সিমিলার টাইপের প্রবলেম আমি আসলে করিয়েছি, এটারও হচ্ছে টাইপটা করাইছি আমি হুবহু এটা করাইনি, কিন্তু এর টাইপটা করাইছি। সেটা কি, বুয়েট এক্স আইআইটির যে আরেকটা প্রবলেম করিয়েছি আমি চলতরিতের উপরে, এর প্রবলেম নাম্বার হচ্ছে 2। প্রবলেম নাম্বার 2 এই 2 দিন আগে হচ্ছে আপলোড দিয়েছিলাম। তো ওইখানে কিন্তু আমরা একটা জিনিস অন্তত আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখার আগে এটা একবার দেখে আসো, কারণ এটা দেখলে হচ্ছে মেইন কনসেপ্টটা বুঝতে পারবে যে কখনো যদি রেজিস্টরের সাথে ক্যাপাসিটর কানেক্টেড থাকে, তাহলে যখন সে স্টেডি স্টেটে চলে যায়, আমরা কি শিখেছিলাম যে স্টেডি স্টেট বা যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন বলি, স্টেডি স্টেট যখন চলে যায় তখন এক একটা ক্যাপাসিটর কি হিসেবে কাজ করে, একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তাই না? যে যখন তার মধ্যে চার্জ সঞ্চিত হয়ে গেছে অলরেডি, সে যখন স্টেডি স্টেটে চলে গেছে, তখন সে একটা ওপেন একটা সার্কিটের মতো কাজ করে। তার মানে এটা থাকা বা না থাকা এটা সেম জিনিস। মনে করো যে এখানে এখন এটা নাই, এই দুটা এটা নাই, না থাকলে কি হতো, সার্কিটে কেমন হতো, এখান থেকে চার্জ কারেন্ট বের হবে, বের হয়ে এই 1 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে। এদিক তো বলছে কি স্টেডি স্টেট যখন চলে গেছে, আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি কীভাবে স্টেডি স্টেট যায়। তো এটা তো একেবারে হচ্ছে বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কারেন্ট আসবে, দেন এই ওহম দিয়ে কারেন্ট যাবে, তারপর এই রোধ দিয়ে কারেন্ট যাবে, গিয়ে হচ্ছে ফুল যে সার্কিটটা সেটা কমপ্লিট করবে। তাহলে আমি যদি বের করতে চাই যে স্টেডি স্টেটের যাওয়ার পরে এদের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়ে গেছে, এনার্জি স্টোরটা বের করার আগে আমাকে এটা বের করতে হবে যে এখানে এই 2 পয়েন্টের যে ভোল্টেজটা সেটা কত। তো সেটা বের করার জন্য আমরা প্রথমে যে করব, যেটা এই পুরো সার্কিটের প্রথমত হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিব, দেন হচ্ছে কারেন্টটা বের করে দেন ভোল্টেজটা বের করার ট্রাই করব। তো সেটাই করি। প্রথমত যেহেতু এই দুটা বাদ হয়ে যাচ্ছে এখন স্টেডি স্টেটে, এটা হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করছে, তাহলে এই সার্কিটটা দেখো 3টা রোধই কিন্তু কি সিরিজে কানেক্টেড না, 1, 3, 6 তিনটেই সিরিজে কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে সেটা কি, এই তিনটা R1 প্লাস R2 প্লাস R3 যেহেতু সিরিজে, তাহলে 1 প্লাস 3 প্লাস 6 মানে 9 ওহম। তো তুমি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি একবার পেয়ে যাও, তাহলে 50 ডিভাইডেড বাই যদি এটা করো, সরি 9 কেন হবে, 10 হবে, 10 ওহম। তাহলে 10 ওহম যদি হয়, তাহলে আমি কারেন্টের ভ্যালুটা বের করি, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে ভি হচ্ছে 50 ডিভাইডেড বাই 10 মানে 5 অ্যাম্পিয়ার। তার মানে টোটাল যে সার্কিটের কারেন্টটা, এই কারেন্টটা আমরা বের করেছিলাম 5 অ্যাম্পিয়ার। এখন আমি বের করতে যাচ্ছি যে এদের ভোল্টেজটা কত। প্রথমত আমি বের করব সহজ যেটা, সেটা হচ্ছে এবি। এবি পয়েন্টের ভোল্টেজটা বের করি প্রথমত। তাহলে খেয়াল করো, এবি পয়েন্টের ভোল্টেজ যদি বের করতে চাই, আলটিমেটলি এ থেকে বি পয়েন্ট মানে কি, এই রোধের অ্যাক্রসে যেই ভোল্টেজটা ড্রপ হবে সেটা, তাই না, 3 ওহম রোধের মধ্যে। তো তুমি হচ্ছে যেহেতু তিনটেই সিরিজে কানেক্টেড,
তাহলে ভি এ বি সমান কি, আমি আই ইন্টু আর বলতে পারি না, মেইন কারেন্ট ইন্টু হচ্ছে এই 3 ওহম যে রোধটা সেটা। তাহলে এটা আমি বলে দিই, আই এর মান হচ্ছে 5 আসবে, আর এই রোধটা এই দুই পয়েন্টে যেহেতু এই রোধটা কানেক্টেড আছে, তাহলে এই রোধের ভ্যালুটা বসিয়ে দিই। এই রোধের ভ্যালু কত, 3, তাহলে 15 ভোল্ট। সেমভাবে তুমি যদি এসিটা বের করতে চাও, এসিটা কিন্তু শুধুমাত্র এই রোধের অ্যাক্রসে কানেক্টেড না, এখানে কিন্তু এ বিন্দু আর বি বিন্দু কিন্তু আলাদা, কারণ মাঝখানে যেহেতু ক্যাপাসিটর আছে। তাহলে আমি যদি হচ্ছে এ থেকে সি এটুকু বের করতে চাই, অনেকভাবে করা যায়। আমার কাছে যেটা সহজ নিয়ম সেটা আমি করাবো। আমার কাছে মনে হয় যে এইভাবে করাটা বেটার। খেয়াল করো, এখানে 50 ভোল্ট আছে মানে কি, এখানে কল্পনা করতে পারো এই পাশটা হচ্ছে 50, এই পাশটা হচ্ছে 0, এভাবে তুমি কল্পনা করে নিতে পারো হিসাব করার সুবিধার্থে। তাহলে এটা যদি 50 ভোল্ট নিয়ে বের হয়, তাহলে 1 ওহম রোধের মধ্য দিয়ে যেতে যেতে তার কিন্তু একটা ড্রপ হবে। তাহলে ড্রপ কত হবে, সেখান থেকে কিন্তু আমি এ বিন্দুর ভোল্টেজটা বের করতে পারি। তো সেটাই আমরা হিসাব করি। খেয়াল করো, আমি যদি বলি যে এখানে হচ্ছে তার 50 ছিল, আর এ বিন্দুতে ভোল্টেজটা কত এটা আমি জানি না, এটাকে আমি ভি এ কল্পনা করতেছি। এ বিন্দুর ভোল্টেজটা যদি ভি এ হয়, তাহলে আমি এটা বলতে পারি না যে 50 মাইনাস ভি এ, অর্থাৎ এই পয়েন্টের আর এই পয়েন্টে যে পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স সেটার সমান আমি বলতে পারি আই ইন্টু এই রোধটা 1 ওহম। বলা যায় কিনা দেখো, 50 মাইনাস ভি এ সমান আই হচ্ছে 5 আর তো হচ্ছে 1, অর্থাৎ 1 ওহম রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি পরিমাণ ভোল্টেজটা ড্রপ হলো এই বিন্দুতে আসতে, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে কারেন্ট ইন্টু আর এর সমান হওয়া উচিত। নর্মাল ভি সমান আই আর, যে সূত্র। সেখান থেকে কি বলতে পারবা, ভি এ সমান তুমি বলতে পারবে 50 মাইনাস 5 বা হচ্ছে 45 ভোল্ট। তো ভি এ তুমি যদি জানো, তোমার টার্গেট কী ছিল, তোমার টার্গেট ছিল এসি বের করা। তো আমি তো ধরে নিয়েছি যে এই পোর্শনটা হচ্ছে 0, তাহলে এ থেকে যদি সি বাদ দাও তাহলে ভিএসি পেয়ে যাবে। তাহলে ভিএসি মানে অ্যাকচুয়ালি ভিএ মাইনাস ভিসি। তো ভিএ তো 45 পেয়ে গেলাম, আর সি বিন্দু তো আলটিমেটলি ও বিন্দু, এই বিন্দুটাই। তো এটা তো আমি 50 আর 0 কল্পনা করে নিয়েছিলাম, আলটিমেটলি 45 ভোল্টই হবে। তো এখন যেহেতু তুমি হচ্ছে দুইটার ইয়ের ক্যাপাসিটরের অ্যাক্রসে তুমি ভোল্টেজ জানো, তাহলে তুমি কিন্তু এখন সঞ্চিত শক্তিটা বের করতে পারবে। প্রথমে আমি এ বি এর মধ্যে সঞ্চিত শক্তি কত, এই ক্যাপাসিটরটার মধ্যে সঞ্চিত শক্তি যদি বের করতে চাই, সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ সি ভি এ বি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু কত, 2 মাইক্রোফ্যারাডে, তো মাইক্রোকে নর্মাল করে এলাম। আর ভি এ বি এর ভ্যালু তো আমি বের করলাম একটু আগে 15, হিসাব করে ফেলো, চলে আসবে 2.25 10⁻⁻4 জুল। সেমভাবে ইউ যদি আমি এসি বের করি, সূত্রে বসে দিই হাফ সি ভি স্কোয়ার, তো সি হচ্ছে 3 × 10⁻⁻6, আর এসি এর মধ্যে ভোল্টেজটা কত পেলাম আমরা, 45। তাহলে যদি হিসাব করি, এটি এসেছে আমার 3.04 10⁻³ জুল। তাহলে এই দুইটাই আসলে আনসার হওয়া উচিত। ম্যাথটা প্রবলেমটা সেমই ছিল আগের, মানে আমি যেটা করিয়েছি অলমোস্ট সেম টাইপের, শুধুমাত্র আমি করিয়েছি তোমাদের চার্জ বের করতে, আর এখানে শুধুমাত্র দিয়েছে কি সঞ্চিত শক্তি বের করতে। আমার সার্কিটটা একটু আলাদা ছিল, বাট কনসেপ্ট সেম। তাহলে চলে আসবো আমরা থার্ড প্রশ্নে। এখানে কি বলা আছে একটু দেখি। এই প্রশ্নটাতে বলা আছে দেখো, যে 1.5 তড়িৎ চালক বলযুক্ত দুটি একই ধরনের তড়িৎ কোষকে শ্রেণীর সমবায় যুক্ত করা হলো। তার মানে ব্যাপারটা এরকম যে দুইটা তড়িৎ কোষ ছিল এরকম একই জাতীয়, এবং দুইজনের ভ্যালু হচ্ছে সেম। এটাকে আমি ই ধরি দুইটাই, এবং তাদের অভ্যন্তরীণ রোধকে আর ধরি। এই সমবায়কে একটি রোধ এবং একটি গ্যালভানোমিটারের সাহায্যে শ্রেণীতে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান পাওয়া যায় 1 অ্যাম্পিয়ার। তার মানে আমি যদি এখানে একটা রোধ, বাইরে একটা এক্সটার্নাল রোধ দিই, এবং এখানে যদি একটা অ্যামিটার দিই, গ্যালভানোমিটার মানে তাই বোঝানো হয়েছে, তাহলে আমি যদি এই সার্কিটে ড্র করি, এই সার্কিট ড্র করলে তার মান পাওয়া যায় কত, 1 অ্যাম্পিয়ার। খেয়াল করো, যদি এটা একটা সিরিজে কানেক্টেড একটা তোমার সার্কিট হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমরা কারেন্টের মান সমান একটা সূত্র বলতে পারি না। কারেন্টের মানের সূত্রটা কী ছিল, আই সমান NE ডিভাইডেড বাই আর প্লাস NR। এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে অলরেডি, যে কারেন্টের ভ্যালু পাওয়া যায় হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো এটা আমি 1 জানি। দুইটা একই জাতীয় কোষ আছে, তার মানে N এর মান হচ্ছে 2, আর E এর ভ্যালু দেওয়া হয়েছে, প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1.5 করে। এখানে আর এর মান আমি জানি না, N এর মান জানি।
বাট আমাকে এতটুকু শর্ত দেয়া আছে। তারপরে কি বলেছে দেখো, যে কোষ দুটিকে যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে প্রবাহ মাত্রা 0.6 হয়ে যায়। তাহলে অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর এর মানটা বের করতে বলেছে। তাহলে এক কাজ করি, এখান থেকে প্রথমত একটা ইকুয়েশন জেনারেট করতে পারবো আমরা, সেটা হয় এরকম r+2r = 3। সেমভাবে এদেরকে যদি আমি হচ্ছে প্যারালালে কানেক্ট করি, কি আসবে? ব্যাপারটা এরকম আসবে যে দুইটা কোষকে প্যারালাল কানেক্ট করলে তার সাথে আবার একটা রোধ এবং একটা গ্যালভানোমিটার বা অ্যামিটারকে যুক্ত যদি করি, তাহলে এখানে যে কারেন্টটা দেখাবে সেই কারেন্টটা কত? এটা হচ্ছে সেমভাবে ই আর আর আমরা জানি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে সূত্রটা এরকম, I = ME / MR + R। সো এখন I এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 0.6 হয়ে যাচ্ছে। M এর মানও 2, কারণ দুইটাই আছে আলটিমেটলি। M2 আর আমি জানি না, সো 2r প্লাস স্মল আর এভাবে রাখি। ই এর ভ্যালু তো জানা আছে 1.5 করে। তো এখান থেকে দেখো 2r প্লাস আর এর একটা সমীকরণ আসবে। তো 2r প্লাস আর যদি হিসাব করি এটা আসে 5। এখন আমাকে করতে হবে কি, দুটোকে সমাধান করতে হবে। সমাধান করলেই তুমি স্মল আর এর মান পেয়ে যাবে। তুমি যদি এই দুইটা সমীকরণ ক্যালকুলেটরে উঠাও, তুমি দেখবে যে স্মল আর এর মান আসবে এরকম 0.333, অনেকগুলো 3 আর কি। বা এটাকে আমি ভগ্নাংশ আকারে 1/3 ওহমও বলতে পারি। এটাই আনসার, 1/3 বা 0.33 ওহম। আশা করি বুঝতে পারা গেছে, খুবই সিম্পল ম্যাথ ছিল এটা। 4 নম্বর, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীটিতে প্রবাহ ঘনত্ব, মানে যে কোনো একটা পরিবাহীর কথা বলা হচ্ছে, প্রবাহ ঘনত্ব দেয়া মুক্ত ইলেকট্রন সংখ্যা দেওয়া এবং তার তারণ বেগ বের করতে বলেছে। যারা প্রবাহ ঘনত্ব জানো তারা তো ভালো কথা, যারা জানো না তাকে আমরা বলে দিই, প্রবাহ ঘনত্বকে যে দ্বারা প্রকাশ করা হয়, এটার সূত্র হচ্ছে I/A। প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে কোনো একটা একক ক্ষেত্রফলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা প্রবাহ ঘনত্ব বলি। আমরা কারেন্টের একক কি জানি? অ্যাম্পিয়ার আর কি। আর এরিয়ার একক জানি হচ্ছে আমরা মিটার স্কোয়ার। তাহলে এই কারণে প্রবাহ ঘনত্বর যে এককটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2। দেখো ওই এককই দেওয়া কিন্তু, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এখন এই জে এর সাথে আই এর সূত্র কি? তারণ বেগের কিন্তু একটা সূত্র আছে, যে একটা পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার সূত্রটা এরকম, NAVQ। অর্থাৎ এন মানে হচ্ছে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন আছে সেটা, বা আধান আছে। কিউ তো হচ্ছে আধানের যে চার্জটা, আধান মানটা। ইলেকট্রন হলে 1.6 × 10⁻⁹ যেটা আমরা জানি। ভি হচ্ছে তারণ বেগ, এ তো হচ্ছে এরিয়া। আমাকে ভি বের করতে বলেছে, বাট তার জন্য I/A অর্থাৎ জে এর ভ্যালু দেওয়া আছে। তো আমি I/A কে আলাদা করে নিই, তাহলে এখানে NVQ বলতে পারবো। তো এর পরিবর্তে তুমি জে লিখতে পারবে, তাই না? I/A এর পরিবর্তে এটা আসে NVQ। তো সেখান থেকে তুমি ভি সমান বলতে পারবে J/NQ। তো সেই মানটাই বসিয়ে দিব এখন আমি। জে এর ভ্যালু তো দেয়া আছে প্রশ্নে, প্রবাহ ঘনত্বের মান কত? 3 × 10⁻⁴, এটা জানো। আর এন হচ্ছে একক মিটারে, প্রতি ঘনমিটারে কত ইলেকট্রন সংখ্যা, সেটাই হুবহু সেম এককে দেওয়া। তাহলে এককও তোমাকে চেঞ্জ করতে হবে না এখানে। পার মিটার কিউবে দেওয়া আছে 8 × 10⁻25। আর যেহেতু ইলেকট্রন প্রবাহ হচ্ছে, তার মানে ইলেকট্রন প্রবাহের জন্য এর মানটা হবে 1.6 × 10⁻⁹। হিসাব যদি করি আমি, তাহলে তারণ বেগের মান পেয়ে যাব, এটা আসছে 2.34 × 10⁻³ মিটার/সেকেন্ড। এটাও হচ্ছে সহজ ম্যাথ দিয়েছিল, শুধু এখানে কঠিন একটাও নেই আসলে। এই কনসেপ্ট জানা থাকলে তো পারবেই। আর এটা তো আমি করিয়েছি, বাট খুব একটা কঠিন ছিল না আসলে, সহজই ছিল। এটাও তো সহজই, একটু টাফ আমি বলবো 5 নাম্বারটা আর 6 নাম্বারটা। টাফ বলা যাবে না, কারণ এই জিনিসটা তোমাদের পরিচিত জিনিসই দেয়া আছে, তুমি একটু অন্যভাবে এঁকেছে বলে মনে হতে পারে যে এটা একটা কঠিন জিনিস দিয়েছে। তো এটাকে সহজ করে ফেলবো আমরা এখনই। দেখো কি বলেছে, বর্তনীতে রোধগুলোর ক্ষমতা যদি সর্বোচ্চ হয় তাহলে আর এর মান বের করতে হবে আমাকে। আর এর মান কত, এটা আমাকে বের করতে হবে। ক্ষমতা সর্বোচ্চ কি জিনিস এটা তো আমি পরে যাচ্ছি। আগে এই যে সার্কিটটা, অদ্ভুত একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটটাকে একটু ঠিক করব। এই সার্কিটটা অনেক কঠিন মনে হচ্ছে দেখে, বাট এত কঠিন সার্কিট না, তোমার একটা পরিচিত সার্কিট এটা। খেয়াল করো,
আমরা জানি যে কোনো একটা সার্কিটকে সিম্পলিফাই করার জন্য কি করতে হয়, বিভিন্ন পয়েন্টকে বিভিন্ন নাম দিয়ে আমরা হিসাব করি। তাহলে এই পয়েন্টটাকে আমরা এ বিন্দু বলি, এটাকে আমি বি বিন্দু বলি, তারপর এটাকে আমরা সি বিন্দু বলতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট নাম দিচ্ছি। আর এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্ট তো সেম পয়েন্ট, কারণ এদের মাঝে কোনো রোধ নাই। তাহলে এটাকে তুমি যদি ডি বলো, এটাকেও ডি বলতে পারবে, সেম কেস, সেম জিনিস। তো এখানে 4টা আলাদা পয়েন্ট পাওয়া আছে। তাহলে এই সার্কিটটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাতে চাই, খেয়াল করো, আমি প্রথমত হচ্ছে এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব। এই পয়েন্টটাকে আমি বলি হচ্ছে এ বিন্দু, এটাকে বলি হচ্ছে আমি ডি বিন্দু। এখন আমি দেখতে চাই এ বিন্দু আর ডি বিন্দুর মাঝখানে কে কে হচ্ছে কানেক্টেড আছে। তো তার সাথে আবার বি বিন্দুও লাগবে। এক কাজ করি, এখানে বি বিন্দু দিই, এখানে হচ্ছে সি বিন্দু দিই। 4 কর্নারে সাজালে দেখতে সহজ হবে আর কি। এটাকে বি বিন্দু দিই, এটাকে সি বিন্দু দিই। খেয়াল করো তো, এখানে এ এবং বি এর মাঝখানে তোমার কি কি রোধ আছে? এ আর বি এর মাঝখানে আছে আর ওহম যে রোধটা। তো এটাই করি আমি, এই হচ্ছে তোমার রোধ। এখানে বি বিন্দুতে একটা, আমি এটাকে এভাবে করি, এ বিন্দু এক, ঠিক আছে? তাহলে এই আর মানের রোধটা এ আর বির মধ্যে। সেমভাবে এ আর সি এর মধ্যে আছে 2R পরিমাণ রোধটা। তাহলে এক কাজ করি, এটাকে আরেকটু বৃদ্ধি করি, করে এই 2R পরিমাণ রোধটাকে এখানে দিয়ে দিই এ আর সি এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই দুইটার আমার ড্র হয়ে গেল। এখন দেখি আমি বি আর সি এর মধ্যে কি আছে। বি আর সি এর মধ্যে 3R আছে, তার মানে এখান থেকে এটা টেনে দিয়ে 3R, তাহলে এটা হচ্ছে 3R পরিমাণ রোধ। এখন আর কি কি আছে দেখো, সি আর ডি এর মধ্যে আছে তোমার 4R, তাহলে এই সি হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার 4R, সি আর ডি এর মধ্যে। আর ফাইনালি আরেকটা বি এবং ডি এর মধ্যে আছে 2R, তাহলে বি এবং হচ্ছে ডি, এই যে পয়েন্ট, এই পয়েন্টের মাঝখানে হচ্ছে 2R। তো দেখো জিনিসটা যতটা কঠিন মনে হচ্ছিল তত কিন্তু কঠিন না। জিনিসটা খুবই সিম্পল একটা সার্কিট হয়ে গেল, যেটা আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিট নামে জানি। দেখো, তাই না? এখন এ আর ডি এর মাঝখানে একটা কোষ দেওয়া আছে, তাই তো? এ এবং ডি এই দুইটাকে একটা কোষ দ্বারা কানেক্টেড, যেখানে এ বিন্দুর সাথে পজিটিভ প্রান্তটা কানেক্টেড। তো সেটাই করব, এখান থেকে রেখে টেনে দিই, এখানে আমার একটা কোষ দিলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমার সার্কিট। এটাকে একটু কঠিন ভার্সনে এঁকে দিয়েছে একটু কনফিউজ করানোর জন্য, বাট জিনিস কিন্তু সেম। তো এখন আমাকে যদি বলতো এই যে রোধটা আছে, এই রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান বের করো। খেয়াল করো, আমরা জানি যে কখনো যদি কোনো একটা হুইটস্টোন ব্রিজের, এটাকে আমি পি কল্পনা করতে পারি, এটাকে কিউ কল্পনা করতে পারি, এটাকে আর কল্পনা করতে পারি, এটাকে এস কল্পনা করতে পারি। দেখো, পি বাই কিউ আর বাই এস করো। এই শর্ত যদি মেনে চলে, যদি সমান হয়ে যায়, তাহলে আমরা জানি যে সেটা সাম্যাবস্থায় আছে। তাহলে পি বাই কিউ কত? আর বাই 2R, মানে আর আর কেটে যায় হাফ আসবে। সেমভাবে আর বাই এস কত আসবে? আর হচ্ছে 2R বাই 4R। তো দেখা তো, এই যে হুইটস্টোন ব্রিজটা যেটা অন্যভাবে আঁকা ছিল, সেটা সিম্পলিফাই করার পর আমরা দেখতে পাচ্ছি যে পি বাই কিউ এবং আর বাই এস এর ভ্যালুটা আসলে সেম। তার মানে এটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে। তো আমরা জানি যখন একটা হচ্ছে এরকম হুইটস্টোন ব্রিজ ইকুইলিব্রিয়ামে থাকে, তখন তার এই যে মাঝামাঝি যে রোধটা আছে, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তার মানে আমরা কি শিখেছি, কোনো সার্কিটের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত না হয়, সেটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করে। তাহলে এটা থাকা না থাকা সেম জিনিস। তার মানে এটা আসলে তুল্য রোধে তোমার কাউন্ট হবে না। তুল্য রোধ হবে শুধুমাত্র এই দুটার যোগফল, আর এই দুটার যোগফলের হচ্ছে কি সমান্তরাল করলেই হয়ে যাচ্ছে। তো সেটাই করবো। এই দুটো যোগ করলে কত আসে? আর প্লাস 2R মানে 3R, এটা 4 প্লাস 2 মানে 6R। তাহলে ইকুইভ্যালেন্ট তোমার রেজিস্ট্যান্স আসবে 4R ইনভার্স, 4 আর 2 6R ইনভার্স, তার উপরে আবার ইনভার্স। আচ্ছা, এটা 4R না, এটা আসলে 3R, আমি বলতে ভুল করছি। এটা R প্লাস 2R মানে 3R, আর 2R প্লাস 4R মানে 6R। তো এটাকে যদি আমি হিসাব করি, ক্যালকুলেট করে দেখবা যে 2R আসে। তো এতটুকু পর্যন্ত বোঝা গেল, ঠিক আছে। বাট প্রশ্নটা তা কী আসলে চেয়েছে সেটা কীভাবে বুঝবো? খেয়াল করো,
বলেছে যে বর্তনীতে রোধগুলোর ক্ষমতা যদি সর্বোচ্চ হয় তাহলে আর এর মান কত, এই আর এর মানটা আমাকে বের করতে বলেছে। তো এটা বের করার জন্য আমাকে একটা কনসেপ্টটা বুঝতে হবে আগে, এখানে কাহিনীটা কি, ক্ষমতা সর্বোচ্চ আর কনসেপ্টটা কি আবার। তো এটার জন্য আমাকে একটু ডিফারেন্সিয়েশনের ম্যাক্সিমাম মিনিমা যে কনসেপ্টটা তার একটু সাহায্য লাগবে। খেয়াল করো, আমার যদি কাছে একটা সার্কিট যদি থাকতো, মনে করো সবগুলো রোধ মিলে তো আমি একটা রোধে কনভার্ট করে ফেলেছি, তাই না? মনে করো এখন সার্কিটে দেখতে এরকম, এরকম একটা রোধ আর হচ্ছে একটা কোষ। এই রোধের ভ্যালুটা কত, আর ই কিউ, যেটা আমি বের করলাম এখন, এটা আর ই কিউ না বলে আমি আর বলতেছি আপাতত হিসাবে সুবিধার্থে। আর ব্যাটারিটা হচ্ছে ই এবং তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এরকম কোনো একটা সার্কিট যদি থাকে তাহলে তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সূত্রটা কি আমরা জানি, ই বাই আর প্লাস আর, এরকম। এখন আমাকে যদি বলা হতো এই আর যে রোধটা আছে এই রোধের মধ্যে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাঠাতে চাই, ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার পাঠাতে চাই, তাহলে কীভাবে পাঠাতে পারবো? তাহলে পাওয়ারের সূত্র কি, পাওয়ারের সূত্র আমরা জানি কি, আই স্কোয়ার আর, এটা বলতে পারি। তাহলে এখানে আই এর পরিবর্তে তুমি এটা বসাতে পারো না, ই বাই আর প্লাস আর। এটা কিন্তু ম্যাথের অংশ না, এটা কিন্তু কনসেপ্ট পড়াচ্ছি আমি, মাথায় রাখবে। ম্যাথ হচ্ছে এই সাইডটাতে। তো আমি আগে বোঝাই যে কেন আমি এই পরের লাইনটা যে লিখবো কি কোন শর্তে লিখবো, খেয়াল করো। তাহলে আই এর পরিবর্তে আমি যদি এটা বসাই তাহলে এরকম আসছে, দেখতে এরকম আসছে। তাহলে এটা চলে আসবে এরকম, ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার, এরকম। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট চাচ্ছি। তাহলে পি এর একটা তুমি ইকুয়েশন পেলে, যে ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম। তাহলে পি যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে আমাকে বের করতে বলছে আর এর মান কত হতে হবে, তাই তো শর্ত। তাহলে একটা মনে করো তোমাকে একটা যদি ফাংশন দেয়া থাকতো এফ অফ এক্স এর কিছু একটা ইকুয়েশন, আমাকে যদি বলতো এফ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য এক্স এর মান কত হতে হবে বের করো, তাহলে এক্স এর মান কত হলে এফ অফ এক্স ম্যাক্সিমাম হবে এটা বের করার জন্য করি কি আমরা, ওই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওর ভ্যালু আমি জিরো বসিয়ে দিই। বসানোর পরে দেখি যে এক্স এর কোন মানের জন্য সেই মানটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তো সেটাই আমরা করবো এখন এখানে। আমি প্রথমত এই পাওয়ারটাকে যেহেতু ম্যাক্সিমাম পেতে যাচ্ছি কার সাপেক্ষে, রোধের সাপেক্ষে, তাহলে রোধের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব, করে এটার মান জিরো যদি বসাই তাহলে যে আর এর মানটা পাওয়া যাবে সেটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটের শর্ত। তো সেটাই আমি করব। তো এটাকে যদি আমি, এই একটা পার্ট আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো কি আসবে, আশা করি তোমার ডিফারেন্সিয়েশন জানো, ই স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটাকে বাইরে রাখি, শুধুমাত্র এই পার্টটুকুকে ডিফারেন্সিয়েশন করবো আমি। ইউ বাই ভি ফরম্যাটে আছে, ইউ বাই ভি ফরম্যাটে থাকলে কি হয়, নিচে হচ্ছে ভি এর উপর স্কোয়ার হয়, তার মানে আর প্লাস আর হোল স্কোয়ার ছিল যেটা আর প্লাস আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। দেন ভিকে বাইরে রাখতে হয়, আর প্লাস আর স্কোয়ারকে বাইরে রাখলাম, রেখে উপরে যে আর আছে ডিফারেন্সিয়েশন, তার মানে 1 আসবে আরকে ডিফারেন্সিয়েট করলে, মাইনাস আরকে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইউকে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে 2 ইন্টু আর প্লাস আর হওয়া উচিত, তাই তো? আশা করছি আমি ভুল করছি না কোনো ডিফারেন্সিয়েশন। আর এটা সমান তাহলে কী লিখবো আমি, জিরো। কারণ আমি চাচ্ছি যে, আচ্ছা এটা পরের লাইন লিখে দিই, আমি চাচ্ছি এটা ম্যাক্সিমাম করতে, এটা ম্যাক্সিমাম কখনই হবে যখন এর ভ্যালুটা জিরো হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে ই স্কোয়ার থাক, সমস্যা নেই। আচ্ছা, ই স্কোয়ারের সাথে জিরো গুণ করলে কত হয়, জিরোই তো হয়, লেখার দরকার আছে। এটার সাথে যদি জিরো গুণ করো তাও তো জিরোই হবে আলটিমেটলি, এটা ভ্যালু তো জিরো বসিয়ে দিলাম আমি। তাহলে শুধুমাত্র উপরের পার্টটুকু থাকে, শুধু উপরের পার্টটুকু লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে গুণ করলে কত আসে, মাইনাস 2r স্কোয়ার মাইনাস 2r আর, দেখা তো 2r কেটে আছে, তাহলে এখানে মাইনাস 2r স্কোয়ার আর স্কোয়ার পিছিয়ে ট্রান্সফার করলে আসবে আর স্কোয়ার সমান আর স্কোয়ার, অর্থাৎ আর এর মান স্মল আর এর সমান হতে হবে। এখন এটা ম্যাক্সিমাম দিন না মিনিমাম সেটা বের করার জন্য তোমাকে আবার এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট এটা আমি জানি যে এটা হবেই, তোমাদের যারা ইচ্ছা আছে তোমরা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন করে দেখিও যে আর এর মান যদি আর হয় তাহলে অ্যাকচুয়ালি সেটা একটা নেগেটিভ ভ্যালু দেয়। কারণ আমরা জানি কি, কখনো যদি ডাবল ডিফারেন্সিয়েশনের ভ্যালু লেস দেন জিরো পাওয়া যায় তার মানে সেটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু দিবে। তুমি এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করো, করে দেখবে যে ডাবল ডিফারেন্সিয়েশনের মানটা অ্যাকচুয়ালি লেস দেন জিরোই পাওয়া যাবে এই ভ্যালুতে। তার মানে দেখো শর্তটা কি, যদি তুমি ম্যাক্সিমাম পাওয়ার যেতে চাও,
পি ম্যাক্স এর শর্ত একটা সার্কিট থেকে, শর্তটা হচ্ছে ইকুইভ্যালেন্ট যে তোমার রেজিস্ট্যান্সটা আছে তার ভ্যালু স্মল আর এর সমান হতে হবে। তাহলে এটাই লিখবো আমি, সর্বোচ্চ ক্ষমতার শর্ত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান আর এর সমান। এটা আমি পেলাম কীভাবে? এই যে জিনিসটা করে আসলাম সেখান থেকে পেলাম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসলো আমার একটু আগে, এই যে এটা এসেছে 2R। তাহলে 2R সমান অ্যাকচুয়ালি আর হতে হবে। আর এর ভ্যালু তো প্রশ্নে দেওয়াই আছে, আর এর ভ্যালু কত দেওয়া ছিল? 4 ওহম। তাহলে এটা সমান হচ্ছে 4 হতে হবে, বা আর এর মান আসলে 2 ওহম হতে হবে। এটা আমাকে বের করতে বলেছে যে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আর এর মানটা কত, বের হয়ে আসছে। আশা করি বোঝা গেছে মেইন কনসেপ্টটা এটা। এটা যদি কেউ বুঝতে পারে, ম্যাথটা খুব ইজি একটা জিনিস। লাস্ট প্রশ্ন আমি যেটা পেয়েছি, এটা একটা পটেনশিওমিটার। আশা করি তোমরা দেখেছো আগে। এটা পটেনশিওমিটারের সাহায্যে অনেক কিছুই করা যায়। তো পটেনশিওমিটার হচ্ছে চিত্র দিয়ে একটা ম্যাথ তৈরি করেছে এরা, তৈরি করে হচ্ছে একটা প্রশ্ন দিয়েছে। তো এটা খুব সিম্পল প্রশ্ন, আসলে খুব একটা কঠিন কিছু না। পটেনশিওমিটার একবার পড়লেই হয়ে যায়। দেখো পটেনশিওমিটারের কনস্ট্রাকশন এখানে কী কী দিয়েছে দেখো। এটা একটা সার্কিট, একটা প্রাইমারি সার্কিট বলে, আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। তো প্রাইমারি যে সার্কিটটা আছে, এখানে একটা ব্যাটারি দেয়া, একটা রোধ দেয়া, এবং এখানে একটা তার দেয়া। তারটা কত লম্বা? চিত্রে বলে দিয়েছে 10 মিটার লম্বা একটা তার, এবং তার রোধটাও দিয়ে দিয়েছে যে এই তারটার রোধ হচ্ছে কত, 6 ওহম করে। এবং এখানে একটা সেকেন্ডারি সার্কিট আছে, যে সেকেন্ডারি সার্কিটে দুইটা আলাদা ব্যাটারি, এটা হচ্ছে আলাদা দুইটা রোধ, এভাবে কানেক্টেড। এবং এখান থেকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে আমি যখন এখানে দিব, দিয়ে হয় কি, সাধারণত এমন একটা পয়েন্ট আমরা সার্চ করি যেই পয়েন্টে হচ্ছে এই গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ পাওয়া যাবে না, অর্থাৎ কারেন্টের মান শূন্য পাওয়া যাবে। সেই পয়েন্টটা যদি এক্স দূরত্ব হয়, আমাকে এক্স এর মান বের করতে বলেছে, যে যেই পয়েন্টে গিয়ে কারেন্টের মানটা 0 পাওয়া যাবে সেই পয়েন্টটা কত মিটার দূরত্ব অবস্থিত সেটা বের করো। সেটা বের করার জন্য যেটা করব আমরা, সেটা হচ্ছে এখানে টোটাল দুইটা লুপ আছে। এটা একটা লুপ আছে প্রাইমারি লুপ, এটাকে 1 নম্বর লুপ বলতে পারি আমি। আর এখানে আরেকটা লুপ আছে, এটাকে 2 নম্বর লুপ বলতে পারি। দুইটা আলাদা লুপে আলাদা আলাদা কারেন্টের ভ্যালুটা আমরা বের করব, বের করে দেন আগাবো। তো চলো প্রথমে যে এই যে লুপটা আছে, এই লুপের মধ্যে কারেন্ট ফ্লো এর মান কত হবে সেটা আমরা কেভিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এই লুপের মধ্যে যদি যাই, কেভিএল সূত্র কি ছিল? সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর। তাহলে এই লুপে যদি আমি ইয়ে করি, তাহলে ই একটাই আছে, তাহলে 40 ভোল্ট, সেটা ইয়ে জায়গায় 40 চিহ্ন আশা করি সবাই জানো তোমরা, মাইনাস থেকে প্লাসের দিকে গেলে প্লাস চিহ্ন নিতে হয়। তাহলে আমি যেহেতু এদিক দিয়ে মুভ করছি, তাহলে +40 লিখতে হবে। এবং আই পরিমাণ কারেন্টটা 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই যে তারটা আছে, তারের তো রোধ দেওয়া আছে প্রশ্নে, তাহলে এই 6 ওহম রোধের মধ্য দিয়েও যাবে। তাহলে আই ইন্টু 4 প্লাস আই ইন্টু 6, এটাকে আই না বলে আমরা কাজ করি, এটাকে I1 বলি, দুইটা লুপ যেহেতু, নামটা একটু ভেবে লিখি। I1 ইন্টু 4, I1 ইন্টু 6, তাহলে 6 4 10, আলটিমেটলি আসবে তাহলে 4 অ্যাম্পিয়ার প্রথম লুপে। তো এই লুপ থেকে একটা কারেন্ট যখন এদিক দিয়ে যেতে যাবে, তখন তো হচ্ছে এই যে একটা লাইন আছে, এই লাইনে তো কারেন্ট আসতে যাবে, কিন্তু আসতে পারবে না। কারণটা কি? এখানে তো বলে দিয়েছে যে তুমি হচ্ছে এমন একটা পয়েন্টে টাচ করেছো যখন এই কারেন্টের মানটা হচ্ছে 0। তার মানে এই যে লুপটা, এক্সট্রা একটা লুপ আছে দেখো, এইখান থেকে শুরু করে এই যে লুপটা, এই লুপের মধ্যে আসলে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে ওভারঅল টোটাল কারেন্ট ফ্লো আসলে 0 হবে। এটাই বোঝাচ্ছে যে এদিক দিয়ে কোনো কারেন্ট আসলে বের হবে না, কারণ বের হওয়ার জন্য তাকে পুরো লুপটা, সার্কিটটা পূরণ করতে হতো। আর গ্যালভানোমিটারে কোনো কারেন্ট দেখাও যাচ্ছে না, মানে কি কারেন্টের মান 0। তার মানে এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্য দিয়েও কারেন্টের ভ্যালু আসলে 0ই হতে হবে। তাহলে এই লুপে হচ্ছে তুমি আলাদাভাবে একটা মান পাবা, এই লুপে আবার আরেকটা আলাদাভাবে মান পাবা। এই লুপের ভ্যালুটাকে আমি আবার I2 কল্পনা করি, ঠিক আছে? তাহলে I2 হিসাব করি, লুপ 2, এটা তো আমি কেভিএল অ্যাপ্লাই করব, কিরশফের সেকেন্ড লটা। সেটা কী হবে দেখো, এদিক দিয়ে যদি মুভ করি আমি, তাহলে প্রথমে হচ্ছে সামেশন অফ ই যদি করা হয়, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি আমি এর দিক দিয়ে, তাহলে +10 লিখব। আর এই কোষ্টার থেকে প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছি, তার মানে -6 লিখব। সামেশন অফ আই
ইকুয়ালস টু ই ইকুয়ালস টু আইআর। তাহলে I2 হচ্ছে এদিক দিয়ে একবার এদিক দিয়ে একবার, তো দুইটার ক্ষেত্রে সেম ডিরেকশনে। তাহলে I2 ইন্টু 2 প্লাস I2 ইন্টু 2, তাহলে 2 প্লাস 2 মানে 4, তাহলে I2 হয়ে যাবে 4/4 মানে 1 অ্যাম্পিয়ার। দেখো দুইটা লুপের মধ্যে আমি কারেন্টের ভ্যালুটা বের করলাম। আমাকে বের করতে বলেছে এমন একটা লোকেশন বের করো যেই লোকেশনে হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালুটা 0 পাওয়া যাবে। তাহলে সেই এক্স এর ভ্যালুটা যদি আমি বের করতেই চাই, তাহলে এক্স এর ভ্যালু বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে যে আরেকটা থার্ড একটা লুপ আছে, সেই লুপটাতেও আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। বাট তার জন্য একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় বিভবের নতি। মানে খেয়াল করো, এইখান থেকে এইখান পর্যন্ত 10 মিটার যে দূরত্ব আছে, এই 10 মিটার দূরত্বে কি পরিমাণ ভোল্টেজের আমার ড্রপ হচ্ছে সেটা যদি একবার বের করতে পারি, তাহলে আমার একটা সুবিধা পাওয়া যাবে। কি সুবিধাটা একটু বলতেছি। এই যে কারেন্টটা ফ্লো করছে 40 ভোল্ট নিয়ে যখন সে 4 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, তখন কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এবং বাকি ড্রপটা হবে এই তারের মধ্য দিয়ে যাওয়ার সময়। আমি জানতে চাচ্ছি যে প্রত্যেক 10 মিটার তারই যদি সে কাভার করে, 10 মিটার তার যদি সে কাভার করে, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা কত হয় সে বের করবো কীভাবে। এটাকে বলা হয় বিভবের নতি, বা ইংলিশে বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মানে একক দৈর্ঘ্যে কি পরিমাণ বিভব চেঞ্জ হচ্ছে এটা বের করা। এটাকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিন্দুটার আমি কিছু নাম দিই। এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে বি পয়েন্ট বলি। তাহলে এ থেকে বি পয়েন্ট যে 6 ওহম রোধে যে তারটা আছে, এখানে টোটাল কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটাকে আমি ভি এ বি দ্বারা নামকরণ করতে পারি, বা ভি বি এ বলতে পারো, যদি কারেন্টটা বি থেকে এর দিকে ফ্লো হবে তাই, ডিভাইড বাই হচ্ছে তার দৈর্ঘ্যটা কত, এল। মানে একক দৈর্ঘ্যে কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে, তাহলে আমি এক্স দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপটা কত সেটা আমি আন্দাজ করতে পারবো এই কারণে। তো সেটা আমি করবো। দেখো যে টোটাল যে এত দূরত্বে সেখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, I1 পরিমাণ, এবং তার টোটাল রোধটা কত, 6 ওহম। তাহলে I1 এর সাথে 6 গুণ করলে আমি আলটিমেটলি পেয়ে যাব কি পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে, এবং তার দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে এটা আমি যদি মানটা একটু বসিয়ে দিই, 4 6 24 ডিভাইড বাই 10, তার মানে 2.4, এককটা কত আসবে এটা নিচে দেখি, ল্যামডার সমান আসবে 2.4 ভোল্টেজ পার মিটার। তার মানে 1 মিটার দৈর্ঘ্যে তার 2.4 ভোল্ট করে নষ্ট হয়। তাহলে এক্স মিটার দৈর্ঘ্যে কী পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে, এ কারণে এই বিন্দুটাকে আমি এসি নাম দিই এখন, ঠিক আছে, ভি সি এ এটাকে আমি নাম দিই। তাহলে ভি থেকে সি থেকে এ পর্যন্ত কী পরিমাণ ড্রপ হবে, একই রকমভাবে এই সূত্র দিয়ে বলতে পারি না, ল্যামডার মান তো সেম, তাহলে ল্যামডা ইন্টু এক্স হওয়া উচিত। মানে এভাবে বলতে পারি আমি, দেখো ল্যামডার সমান আমি বলতে পারি ভি সি এ বাই এক্স, কারণ আমি সি এর যদি আমি ড্রপ জানতে চাই, তাহলে ল্যামডা তো একটাই তো তার, তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট গোড়াটার মধ্যে পাওয়া যাবে এতটুকুর মধ্যে সেম পাওয়া উচিত। তাহলে এখান থেকে আমি ভিসি এর সমান কী বলতে পারি, এর মানটা হচ্ছে ল্যামডা ইন্টু এক্স বা 2.4 ইন্টু এক্স। এখন দেখো থার্ড যে লুপটা আছে সেই লুপের মধ্যে আমি এখন আবার কেভিএল অ্যাপ্লাই করব। তো আমি কল্পনা করি এটা হচ্ছে থার্ড লুপ আমার, 3 নম্বর। তাহলে লুপ 3 এ যদি কেভিএল অ্যাপ্লাই করি, খেয়াল করো তো কী আসবে। যখন তুমি এদিক দিয়ে মুভ করবে, তখন এই ব্যাটারিটা হচ্ছে ওই আবার সেম সূত্র, সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর। যেহেতু এদিক দিয়ে মুভ করলে আমি নেগেটিভটাকে আগে টাচ করবো, পজিটিভটাকে পরে, তাহলে আই এর ভ্যালু আসলে 10 হবে, তাহলে +10। আর এদিক দিয়ে মুভ করতে যাওয়ার সময় এই যে ভোল্টেজটা এইখানে কিছু ড্রপ হবে আর এইখানে কিছু পরিমাণ ড্রপ হবে। তো তার মধ্যে সি থেকে এতে কত ড্রপ হয় এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে এই সামেশন অফ ই এর জায়গায় এখানে -2.4 এক্স বলতে পারি, কারণ এই পরিমাণ ড্রপ হয়ে আছে, এখানেও নেগেটিভ হচ্ছে, কিন্তু কারেন্টের ডিরেকশনে হচ্ছে কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা। কারণ তুমি যেহেতু কারেন্টটা আসলে সি থেকে এর দিকে যায়, তার মানে কি সিতে একটা পজিটিভ প্রান্ত কল্পনা করতে পারো, ডিতে একটা নেগেটিভ প্রান্ত। আর তুমি যখন এদিকে ক্রস করবা, তুমি যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছ, এই কারণে সামনে একটা মাইনাস চিহ্ন বসালেই হয়ে যাচ্ছে, সমান হচ্ছে আইআর। তাহলে দেখতে হবে আমাকে এইখানে কি কি কারেন্ট যায়, এই রোধটার মধ্য দিয়ে কিন্তু I2 পরিমাণ কারেন্টটা যায় না, কারণ আলটিমেটলি এটা দ্বিতীয় লুপের অংশ, I2 পরিমাণ কারেন্ট যায়। তাহলে I2 ইন্টু হচ্ছে 2 ওহম, মান বসাও, 10 2.4 এক্স
I2 হচ্ছে 1 ইন্টু 2, তাহলে এটা কত আসবে 2.4x সমান হচ্ছে 8। তাহলে একে যদি ভাগ করে দাও তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে 3.33 মিটার। তার মানে এই 10 মিটার দৈর্ঘ্যের তারের মধ্যে 3.33 মিটার দূরত্বে তুমি হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট জিরো পাবা, এবং সেটাই তোমাকে বের করতে বলেছিল যে নিরপেক্ষ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। নিরপেক্ষ বিন্দু মানে যে বিন্দুতে কারেন্টের মান জিরো পাওয়া যায়। তো এই হচ্ছে সেই 6টা প্রশ্ন, তার মধ্যে 4টা প্রশ্ন খুব ইজি ছিল। এই শুধুমাত্র 5 আর 6 একটু বোঝার মতো জিনিস ছিল, এই কারণে আমি এটা সলভ করালাম। তো আশা করি বুঝতে পারা গেছে। এরপরও কারো যদি সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।